লিঙ্গরাজ মন্দির অসংখ্য দৃশ্য খোদাই করা এর সারা গায়ে। মন্দিরের দেওয়ালে শিল্পকলায় আধ্যাত্মবাদের সাথে যুক্ত হয়েছে ভোগবাদ, যা শিল্পীর এক অনবদ্য সৃষ্টি। ঘুরে দেখব লিঙ্গরাজ মন্দির, ফিরে দেখব ইতিহাস, আর অনুভব করব হরিহরকে মন্দিরের প্রতিটি কোণায় কোণায়, যে তরঙ্গ এক গভীর আধ্যাত্মিক অনুভূতি সৃষ্টি করবে, মনকে নিয়ে যাবে এক স্বর্গীয় আবেশে। বিকেলের পড়ন্ত বেলায় এখন আমি দাঁড়িয়ে আছি পুরী স্বর্গদ্বারে সমুদ্র সৈকতে, সি বিচ। আজকে আপনাদেরকে দেখাবো লিঙ্গরাজ মন্দির। রাজার রাজা লিঙ্গরাজ হরিহর এখানে আর কি রূপে উনি বিরাজ করছেন। সেই লিঙ্গরাজ মন্দিরের সম্বন্ধে আজকে কথা কম বলবো, শুনবো বেশি, দেখবো বেশি। চলুন দেখি। পুরীতে মহাপ্রভুকে দর্শন করেছি গতকাল। আজ সকাল সকাল স্বর্গদ্বার থেকে লোকাল বাসে চেপে চললাম পুরী স্টেশনের উদ্দেশ্যে। পুরী স্টেশনকে নতুন করে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, রেনোভেশনের কাজ চলছে। এখন কোথায় আছি বলুন তো? এখন আছি পুরী স্টেশনে। পুরী থেকে যাব ভুবনেশ্বর। 10:25 আছে ধৌলি এক্সপ্রেস। ওটা মোটামুটি 11:55-12টার মধ্যে পৌঁছে দেবে ভুবনেশ্বরে। তারপরে স্টেশন থেকে বেরিয়ে অটো বা টোটো করে পৌঁছে যাবো লিঙ্গরাজ মন্দির। সঙ্গে থাকুন। ট্রেন একটু লেট করলো ভুবনেশ্বর পৌঁছতে। শিয়ালদা বা হাওড়ার মতো অত জমজমাট নয় ভুবনেশ্বর স্টেশন, আকারেও বোধহয় অতটা বড় নয়। ভুবনেশ্বর স্টেশন থেকে বেরিয়েই এই অটোটা পেয়ে গেলাম। তো আপনারা যারা আসতে চাইছেন, অটো স্ট্যান্ড আছে, সেখানে আপনারা দরদাম করে নিয়ে তারপরে উঠবেন। মোটামুটি 5 কিলোমিটার বলছে স্টেশন থেকে। এবার মেইন রাস্তার উপরে উঠছি। এই রাস্তাটার নাম কি? ভুবনেশ্বর রাজপথ। ভুবনেশ্বর স্টেশন থেকে এইবার রাজপথের উপরে উঠেছি। রাস্তাটাকে রাজপথই বলছে। উড়িষ্যার আর্ট ওয়ার্ক দেখবার মতো। দেয়ালগুলোতে শিল্পীর তুলির টান মনকে আবিষ্ট করে দেয়। ডান দিকে 15 শতাব্দীতে তৈরি লবকেশ্বর মন্দির পড়বে। মন্দির ছাড়াও ভুবনেশ্বরে আছে অনেকগুলি আশ্রম। বাদিকে দেখুন রামকৃষ্ণ মিশনের একটা শাখা রামকৃষ্ণ মঠ দেখা যাচ্ছে। চলুন আপনাদেরকে ভুবনেশ্বরের বাড়িঘর দেখাই। আধুনিক ভুবনেশ্বরের বাড়ি আবাসন কলকাতার থেকে আলাদা লাগলো না আমার। এই 3 রাস্তার মোড় থেকে বাঁদিকে বেঁকে মন্দির নগরী ভুবনেশ্বর শুরু হচ্ছে। উড়িষ্যার শিল্পকলা, ধর্ম ও সংস্কৃতি এবং প্রাচীন ঐতিহ্যের ইতিহাস বহন করে চলেছে ভুবনেশ্বর আনুমানিক 2000 বছর ধরে। প্রাচীন নাম একাম্রকানন। এ কথার উল্লেখ আছে মহাভারতে। দুভাগে ভাগ করা যায় ভুবনেশ্বরকে। একটি পুরাতন ভুবনেশ্বর, যেখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে অসংখ্য মন্দির। এর মধ্যে অন্যতম লিঙ্গরাজ মন্দির। অন্যটি নতুন ভুবনেশ্বর, আধুনিক শহর, আজকের রাজধানী।
এই যে সরোবরটা দেখছেন, এটা হচ্ছে কি বিন্দু সরোবর। একটা আওয়াজ পাচ্ছেন, ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে প্লেন উঠছে এবং ঠিক লিঙ্গরাজ মন্দিরের ঠিক মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। আমি তুলতে পারিনি ভিডিওটা, ভীষণ সুন্দর লাগছিল। ওই দেখতে দেখতেই আর ক্যামেরা ঠিক করতে করতেই ওই ভিডিও আর কি বেরিয়ে গেছে। তো মহাদেব আর কি পার্বতীর জন্য বিভিন্ন তীর্থের বিন্দু 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 জল সব এক করে এই বিন্দু সরোবরে এনে এই সরোবর তৈরি করেছে, তাই জন্য এই নাম বিন্দু সরোবর। অক্ষয় তৃতীয়ার সময় যখন চন্দন যাত্রা হয় বৈশাখ মাসে, তখন লিঙ্গরাজ মন্দিরের থেকে হরিহরের প্রতিভু মূর্তি এখানে আনা হয় চন্দন যাত্রার জন্য। চলুন আমরা একটুখানি অনুভব করবার চেষ্টা করি এই সরোবরের বিশালত্বকে। প্রচলিত কথা অনুযায়ী স্বয়ং মহাদেব নির্মাণ করেছিলেন এই সরোবর। বিন্দু বিন্দু করে সমস্ত তীর্থের জল এনে পবিত্র করেছেন তিনি। ঐতিহাসিকরা বলেন সরোবরটি কেশরী বংশের রাজাদের অমর কীর্তি। ওইদিকে আমাদেরকে অটো নামিয়ে দিয়েছিল, আমাদের যেতে হবে ডান দিকে। ডান পাশে বিন্দু সরোবর। শ্রাদ্ধাদির কাজকর্ম হচ্ছে অহরহ এই সরোবরের ধারে। পথের পাশে মহাদেবজির ভগ্নপ্রায় এরকম ছোটখাটো অনেকগুলো মন্দির চোখে পড়বে। বাঁদিকে পড়বে অনন্ত বাসুদেব মন্দির। আমরা এগিয়ে যাব সামনের দিকে। এই রাস্তা ধরে আমরা এগিয়ে এসেছি। সামনে এখন লিঙ্গরাজ মন্দির প্রাঙ্গণ। লিঙ্গরাজ মন্দিরে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে খ্রিস্টীয় 13 শতাব্দীতে নির্মিত চিত্রকারিণী মন্দির। গঙ্গবংশীয় রাজা প্রথম নরসিংহদেব এই মন্দিরটি তৈরি করান। এখানে আগে নিয়ে এলাম কেন? মন্দিরের গায়ে পাথরে খোদিত অসংখ্য মূর্তি দেখানোর জন্য। লিঙ্গরাজ মন্দিরে যেহেতু ভিডিও করতে পারবো না, তাই এখানকার মন্দির গাত্রের কারুকাজগুলোকে দেখিয়ে একটা ধারণা দেওয়ার জন্য। আমার ঠিক পিছনেই চিত্রকারিণী মন্দিরের মেইন মন্দিরটি। এই মন্দিরটার 4 কোণায় 4টে ছোট ছোট মন্দির আছে। একটা মন্দিরের দরজা ছোট খোলা আছে, কিন্তু তাতে কোনো বিগ্রহ নেই। বোধহয় অন্যান্যগুলোতে বিগ্রহ নেই। চিত্রকারিণী মন্দিরের ভেতরে যে মেইন মন্দির, তার ভেতরে দেখলাম দরজা বন্ধ করা আছে, ফুলমালা দিয়ে আর কি সাজানো আছে। তো হতে পারে ওখানে পুজো হয়। এখন কি বিগ্রহ পুজো হয় সেটা আপনাদেরকে দেখে বলবো। ছোট 4টে মন্দিরে একটি মন্দিরে দেখলাম মা কালী পূজিত হচ্ছেন। মূল মন্দির চিত্রকারিণী, যা মা সরস্বতীর স্বরূপ। যদিও মন্দিরে মা চামুণ্ডার উপাসনা হয়। মূল ফটকের ওপরে রয়েছে নবগ্রহের মূর্তি। শান্ত নিরিবিলি পরিবেশ মনকে আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যে পৌঁছে দেয়। চলুন এখানে আমরা বসে চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিই। এবার আস্তে আস্তে ছাড়ি। মন্দিরে ভাইব্রেশন বা তরঙ্গকে অনুভব করার চেষ্টা করি। লিঙ্গরাজ মন্দিরের কাছেই পাদহরা পুষ্পরিণী। প্রবাদ আছে, কীর্তি ও বাস নামক 2 অসুরের ভোগের ইচ্ছা জাগে দেবী পার্বতীকে। ক্রুদ্ধ হলেন দেবী, মাটিতে পুঁতে ফেললেন অসুরদ্বয়কে। তখন দেবীর পদাঘাতে সৃষ্টি হয় এই পুষ্পরিণী। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এই যে পিছনে সরোবরটাকে দেখছেন, এই সরোবরটা হচ্ছে সহস্রলিঙ্গ সরোবর। এবং ঠিক দেখুন আমার পিছনে লিঙ্গরাজ মন্দিরকে দেখতে পাচ্ছেন তো। তো এই সরোবরের ওপরে এখন ঘুরে ঘুরে দেখলাম যে এখনও লিঙ্গ 1টা কি 2টো বোধহয় রয়েছে, আপনাদেরকে দেখালামও।
আর বাদবাকিগুলোকে তুলে নিয়ে গেছে। এ ধরনের সরোবর খনন করাই হতো মন্দিরের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সম্পাদনের জন্য। ঐতিহাসিকরা বলছেন খ্রিস্টীয় 11-12 শতকে এই সরোবর তৈরি করা হয়। সরোবরের চারদিকে 100টি ছোট মাপের মন্দির ছিল, এখন 84টি মন্দির অক্ষত অবস্থায় আছে। সবচেয়ে বড় মন্দিরটাতে সহস্র লিঙ্গ স্থাপিত আছে। দেখুন, এখন এসে দাঁড়িয়ে আছে লিঙ্গরাজ মন্দিরের সামনে। পেছনে যেটা দেখছেন এইটা হচ্ছে গিয়ে কার্জন পাটাতন বলে। লর্ড কার্জন একবার লিঙ্গরাজ মন্দিরে ঢুকবার বাসনা প্রকাশ করেছিলেন, কিন্তু যেহেতু উনি অহিন্দু, ওনার ঢুকবার অনুমতি মেলেনি। তখন এই পাটাতনটা তৈরি করা হয়েছিল, যে পাটাতনের ওপরে দাঁড়িয়ে পুরো লিঙ্গরাজ মন্দিরকে পুরো দেখতে পাওয়া যায়। এটা উত্তর দিকের গেট। এই পাটাতনের ওপরে দাঁড়িয়ে লিঙ্গরাজ মন্দিরকে এত সুন্দর লাগে, মানে সে বলে বোঝানো যাবে না। চলুন আমরা দেখি। प्रभु मीश मनीष महेश गुणम गुणहीन महिष गरलाभरणम रणनीर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरं। লিঙ্গরাজ মন্দির নির্মাণের কাজ শুরু করলেন কেশরী বংশের রাজা যযাতি কেশরী। যাজপুর থেকে রাজধানী নিয়ে এলেন ভুবনেশ্বরে। কাজ শেষ করতে পারলেন না, এবার কাজ চালিয়ে গেলেন পুত্র সূর্য কেশরী, পরে নাতি অনন্ত কেশরী। সবশেষে প্রপৌত্র ললাটেন্দ্র কেশরীর প্রচেষ্টায় মন্দিরের কাজ সম্পূর্ণ হল। सुरसैबलिनीकृत पूतजटं प्रणमामि शिवं शिवकल्पतरुं। এটা হলো লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দিরে হলো আধর শিব আর আধর বিষ্ণু, হরি আর হর আছে, আধর কর বিষ্ণু, আধর করে শিব। ভারতের একটা মন্দির আছে যার কাছে বেলপত্রী তুলসী একটা কাছে চলবে। বেলপত্রী শিবের মাথায় দিতে যায়, তুলসী দিতে যায় না, কিন্তু এদিকে বেলপত্রী তুলসী দুটো এক জায়গায় পুজো হয়। দরবার গাছে এক পাশে দেখবে গরুড় আছে আর সুদর্শন চক্র আছে, আর দেখবেন এক পাশে আছে নন্দী, ডম্বুর আর ত্রিশূল। ভিতরে যখন যাবে সকালের দর্শন 6টার সময় পাবে, 9টা ভিতরে দর্শন। তারপরে দর্শনটা বন্ধ হয়ে যাবে, তার ভোগর টাইমটা আছে। ভোগর সলবার জন্যে 2:30 সময় থাকবে, ভিতরে যেতে পারে 4টার সময় পর্যন্ত। তাই জন্য ভিতরে যাবার সময় দেখবে ভিতরে একটা শালগ্রাম আছে। বাড়ি থেকে আপনি দেখবে শালগ্রাম ব্ল্যাক কালারকে পুজো করে শালগ্রাম, এদিকে হোয়াইট কালারের শালগ্রামটা আছে মাঝখানে। রাউন্ডটা আছে শিবের 22 হাত গোলাইকা আর 9 হাতে লম্ব, 7 হাত চৌড়ো, নিচু থাকে দেখবে 12 আঙ্গুল উঁচু আছে। তাই জন্য হরিহর বলা যায়। এদিকে একটা এটা উৎসব বানা যায়, এক বর্ষে 14 যাত্রা হয়। রথযাত্রা, দৌলযাত্রা, চন্দন যাত্রা, এইরকম যাত্রা মিলিয়ে 14 যাত্রা হয়। ভোগটা হবে এগিয়ে 8 বার ভোগ হয়। শিবের 4 বার ভোগ হবে শুকনো ভোগ, খাজা, লড়ু, মালপোয়া, মতিচুর, এটা হবে শিবের। আর বিষ্ণু থেকে হবে অন্নপ্রসাদটা, যে ভোগটা হবে তুলসী দিয়ে, এটা 4 বার ভোগ হবে। ডাল, চাউল আর সবজি, চটনি, ক্ষীর, খিচুড়ি আর এইসব বিষ্ণুর ভোগটা হয়। জগন্নাথ মন্দিরের মতোই রান্নাঘর থেকে ছাউনি বা সুড়ঙ্গ পথে ভোগ লিঙ্গরাজের জন্য নিয়ে যাওয়া হয়। ভোগটা যখন আসবার সময় সূর্যকিরণটা পড়বে, তার প্রথম ভোগটা সূর্যকে অর্পণ হয়ে যাবে, আর বাবার কাছে ভোগটা লাগবে না, কেননা ঝুটা হয়ে যাবে। এটা সূর্যটা প্রথম ভোগটা পেয়ে গেল, আর তার জন্য এটা সুড়ঙ্গ দিয়ে মাধ্যমে ভোগটা নিতে যায়। লিঙ্গরাজ মন্দির প্রাঙ্গণে 127টি মন্দির আছে, যার মধ্যে 108টি শিবের মন্দির। বিশেষ উল্লেখযোগ্য মন্দির 3টি: সিদ্ধিবিনায়ক গণেশ মন্দির, লক্ষ্মী নরসিংহ মন্দির এবং পার্বতী মন্দির। একটি বিশালাকার বৃষমূর্তি আছে মূল মন্দির সংলগ্ন একটি মন্দিরে। লিঙ্গরাজ মন্দিরের 3 পাশে আছেন 3 জন পার্শ্ব দেবতা: উত্তরে পার্বতী, পশ্চিমে কার্তিক ও দক্ষিণে সিদ্ধ গণেশ। অবশ্যই দেখবেন। এছাড়া আছে
অর্ধনারীশ্বর মূর্তি। অর্ধনারীশ্বর ভিতরে আছে, যাওয়ার সময় আপনি যখন নরসিংহ মন্দিরে দিয়ে ভিতরে এন্ট্রান্স করে অর্ধনারীশ্বর দেখলে এক পাশে শিবের এক পাশে পার্বতী আছে, একটা নিশ্চয়ই দেখবেন নন্দী আছে আর সিংহ আছে, এই হরি আর অর্ধনারীশ্বর বলে। সেটা ভোগ মণ্ডপের ভেতর দিয়ে ভোগ, হ্যাঁ হ্যাঁ, বাস যখন নাট মন্দির থাকে, যখন নাট মন্দিরের কাছে এই মন্দিরটা যাবার সময় ভোগ মন্দির কাছে আর নাট মন্দির ভিতরে এটা থাকবে, যাবার সময় গেট থাকে ডাইনি তরফ। আমরা বাবার কাছে পুজো দেব, তারপর কি চাইবো বাবার কাছে? লিঙ্গরাজ হলো কামনা লিঙ্গ, আপনার কামনা যেটা করবে তার মনে মনে আপনি কামনা করবে, 1 বর্ষ পূর্ণ হয়। যখন পূর্ণ না হয় কাকে বলতে হয় না, যখন পূর্ণ হয়ে যায় সবাই এখানে বলে যায়, ধ্বজা বাঁধতে যায় কি ভোগ করে যায়। আপনি একটা লাস্ট একটা খুব সুন্দর একটা শ্লোক বলেছিলেন যে লিঙ্গরাজ মন্দিরের দিকে তাকিয়ে, ওই শ্লোকটা বললে আর কি সবার আর কি যে মনের যে আর কি যা যা আর কি একটু যদি সবাই ভক্তদের জন্য বলেন তাহলে। যেটা আমরা বলেছিলে, আকাশং পতিত তয়ং যথা গচ্ছতি সাগরং সর্বদেব জনার্দনং একলোকনাথং ধ্বজা দর্শন মহাপাপনাশন হে ঈশ্বর জন্ম জন্ম পাপ অপরাধ ক্ষমা করো। এটা হলো ধ্বজা দর্শনটা। সবাই বলে তাহলে তাদের কি সুবিধা? এটা হলো আপনি মনে মনে দেখো, আপনি মনুষ্য বহুত কিছু মানে পাপ করেছে কি মনের ভিতর বাসনা কি আছে, খারাপ বাসনা কিছু আছে, এটা ধ্বজাকে দর্শনটা করে তাহলে মনস্কামনা আপনি পাপটা ধুয়ে যাবে, তাই জন্যই মন্ত্রটা আছে। বিকেলের পরন্ত সূর্যের আলোয় লিঙ্গরাজ মন্দির এক মায়াবী ভাবের সৃষ্টি করেছে। ঘণ্টার ধ্বনি ভেসে আসছে, মন বলছে হর হর মহাদেব, নমো নারায়ণায়, প্রণাম লিঙ্গরাজ।